Hello everyone and welcome to another video of Career Map Online. যারা এই ভিডিও দিয়ে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ, ফর দেম আমি হিস্ট্রি টিচার সায়নী ম্যাম। এই চ্যানেলে এই ক্লাসের হিস্ট্রি টিচার। আর যারা আমার পুরনো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আনাদার এপিসোড, আনাদার ভিডিও অফ হিস্ট্রি। থাম্বনেল থেকে এইটা তো বুঝেই গেছো যে এইটা হচ্ছে প্র্যাকটিস সেট নাম্বার 1 ফর হিস্ট্রি ফর দ্য আপকামিং পিএসসি মিসেলেনিয়াস বা ক্লার্কশিপ যেগুলোই হচ্ছে সেইগুলোর জন্য চেষ্টা করেছি একটা ওভারঅল মডার্ন হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করতে। এই ভিডিওটা যেটা হবে আমি চেষ্টা করেছি যাতে তোমাদের মোটিভেশনটা বাড়ানো যেতে পারে। সো কিছু ইজি এবং কিছু জানা কোয়েশ্চেন দিয়ে আমি স্টার্ট করছি। এরপরে আরও প্র্যাকটিস সেট আসবে, বিকজ হিস্ট্রির যদি তোমরা সিলেবাস দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হয় আমাদের মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রি। সো মডার্ন হিস্ট্রি বা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি যেটা, সেই পোর্শন দিয়ে উই আর স্টার্টিং অফ উইথ দ্য সেট নাম্বার 1। সো ওয়েলকাম ইন দ্য প্র্যাকটিস সেশন। হোপফুলি তোমাদের এই কোয়েশ্চেন্সগুলো একটা রিভিশনের মতন কাজ করবে। হ্যাঁ, এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে এখানে ডিটেলস আমি বলবো, বাট নট অ্যাজ ডিটেলস অ্যাজ ইন দ্য ক্লাস, তার কারণ এটা আমাদের একটা প্র্যাকটিস সেট। তো এটা আমি মাথায় রাখবো যে অ্যাটলিস্ট তোমরা ওই আইডিয়াটা জানো, ওই ইভেন্ট ইন দ্য হিস্ট্রি ওইটা তোমরা জানো, ওটার ওপরেই বেস করে আমি ছোট কিছু টিডবিটস ইনফরমেশন দিয়ে থাকবো। সো লেট আস কুইকলি গো অন ইনটু দ্য ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন, খুব ইজি একটা কোয়েশ্চেন রাখার চেষ্টা করেছি জাস্ট টু গেট মোটিভেটেড। The first session of Indian National Congress in 1885 was held in the city of। এই সেশন অফ কংগ্রেস থেকে আমাদের অনেক কোয়েশ্চেন আসে, বিভিন্ন পেপারে দেখবে যে অনেক রকমের কোয়েশ্চেন আসে। তো সেই জন্যে ফার্স্ট সেশন থেকে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি। আমাদের অপশনস আছে হচ্ছে ক্যালকাটা, বম্বে, মাদ্রাস অ্যান্ড এলাহাবাদ। সো আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হচ্ছে বম্বে। বম্বে ওয়াজ দ্য প্লেস যেখানে হচ্ছে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কংগ্রেস ওয়াজ হেল্ড। যদি তোমরা আবার একটু হিস্টোরিক্যাল পাস্টে যাও তাহলে হচ্ছে ফার্স্ট সেশনে কি হয়েছিল না, প্রিসাইডেড ওভার WC ব্যানার্জি। আমি ছোট করে লিখে দিচ্ছি যাতে ইউ ক্যান টেক দ্য নোট। সো প্রিসাইডেড ওভার বাই WC ব্যানার্জি। 72 ডেলিগেটস এসছিল, তার কারণ তখন কংগ্রেস সবে স্টার্ট হয়েছে। তো 72 ডেলিগেটস, WC ব্যানার্জি ইজ দ্য প্রেসিডেন্ট। কোথায় হয়েছিল না, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, যেটা বম্বেতে অবস্থিত, সেখানে 1885-এ এই ফার্স্ট সেশন অফ কংগ্রেস হয়েছিল। এরপরে যদি তোমরা ক্যালকাটা দেখো, ক্যালকাটা ইজ সাপোজ টু বি সেই জায়গা যেখানে সেকেন্ড সেশন অফ কংগ্রেস হয়েছিল। মাদ্রাস ইজ দ্য প্লেস যেখানে থার্ড সেশন হয়েছিল। আর এলাহাবাদ হচ্ছে যেখানে ফোর্থ সেশন অফ কংগ্রেস হয়েছিল। তো মাদ্রাসে আমরা কাকে দেখব? মাদ্রাসে আমরা হচ্ছে থার্ড সেশনে হচ্ছে বদরুদ্দিন তায়েবজিকে দেখব। সেকেন্ড সেশনে আমরা দাদাভাই নওরোজিকে দেখব, সেটাও লিখে রাখছি। সো সেকেন্ড সেশন দাদাভাই নওরোজি প্রিসাইড করেছিলেন। থার্ড সেশনে হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। আর এলাহাবাদ সেশনে হচ্ছে জর্জ ইউলে, অ্যান্ড হি ইজ সাপোজ টু বি দ্য ফার্স্ট ইউরোপিয়ান প্রেসিডেন্ট। ঠিক আছে, ইংলিশ বা ফার্স্ট ইউরোপিয়ান প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন। তো এই হলো আমাদের মোটামুটি দ্য ফার্স্ট 4 সেশন। একটা জিস্ট তোমরা পেয়ে গেছো, বাট আমাদের আনসার ফর দিস কোয়েশ্চেন হচ্ছে বম্বে, যেখানে হচ্ছে ফার্স্ট সেশন হয়েছিল। ইজি এনাফ। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী ওয়াজ। এখানে যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে এই মাস কথাটাকে অনেক সময় আমরা ঠিক করে বুঝতে পারি না বা পড়ি না। সো মাস মুভমেন্ট, আর যদি বলে যে ফার্স্ট সত্যাগ্রহ বা ফার্স্ট মুভমেন্ট, তাহলে কিন্তু দুটোর আনসার আলাদা হবে। সো আমাদের অপশনস কি কি আছে? নন কর্পোরেশন মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট,
ইন্ডিগো মুভমেন্ট আর একটা হচ্ছে সল্ট মুভমেন্ট। এবার আমি যদি খালি এদেরকে টাইম লাইনে বসাই, তাহলে নন কোঅপারেশন মুভমেন্ট আমাদের কবে হচ্ছে? 1920। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942। ইন্ডিগো মুভমেন্ট যদি আমরা মহাত্মা গান্ধীর পার্সপেক্টিভ থেকে নিই বা ওনার যদি লাইফ ধরে যদি নিই, তাহলে এটা হচ্ছে আমাদের চম্পারণ। তখন এখানে হচ্ছে ইন্ডিগো ফার্মার্সরাই হচ্ছে এই রিভোল্টটাকে স্টার্ট করেছিল। সো চম্পারণ কবে হয়েছিল? 1917। আর হচ্ছে সল্ট মুভমেন্ট, যেটাকে আমরা সল্ট সত্যাগ্রহ বলি, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, যেটা হচ্ছে 1930। তাহলে এইগুলো যদি আমরা এই টাইম লাইন যদি ধরি, তাহলে আমাদের কি আসবে না, ইন্ডিগো মুভমেন্ট হচ্ছে ফার্স্ট মুভমেন্ট, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সত্যি যে ফার্স্ট সত্যাগ্রহ যেটা গান্ধী স্টার্ট করছে ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে চম্পারণ বা হচ্ছে ইন্ডিগো মুভমেন্ট যেটাকে আমরা বলি। বাট আমাদের এখানে কি আছে, এই মাস মুভমেন্টটা বলা রয়েছে। সো মাস মুভমেন্ট ফার্স্ট টাইম কখন হয়? ইন দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। সো আমাদের আনসার হয়ে যাবে অপশন এ, দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। তার কারণ এখানে কিন্তু আ মেজর পার্ট অফ দ্য পপুলেশন তারা এখানে পার্টিসিপেট করেছিল। যদি সোশ্যাল গ্রুপসগুলো যদি নাম জিজ্ঞেস করো, তাহলে তোমরা দেখবে যে স্টুডেন্টস, টিচার্স, লয়ার্স, একদিকে ট্রাইবাল পিপল, প্লান্টেশন ওয়ার্কার্স, এরা সবাই কিন্তু নন কোঅপারেশন মুভমেন্টের একটা পার্ট ছিল। তো সেই জন্যে এটা একটা মাস মুভমেন্ট ছিল 1920-তে যেটা স্টার্ট হয়েছিল, অ্যান্ড দিস ওয়াজ দ্য ফার্স্ট মাস মুভমেন্ট স্টার্টেড বাই মহাত্মা গান্ধী। ডান। কোয়েশ্চেন নাম্বার 3. When was the Azad Hind Fauj formed? Very easy question. আমি জানি যে মেজরিটি আমাদের এখানে দে নো ভেরি ওয়েল সুভাষচন্দ্র বোস। তো আজাদ হিন্দ ফৌজের সাথে সুভাষচন্দ্র বোসের নাম খুব ইম্পর্টেন্টলি জড়িয়ে রয়েছে, এবং সেরকমই জড়িয়ে রয়েছে আরও দুটোর নাম, জাস্ট তোমাদের ইনফরমেশন, রাসবিহারী বোস আর একটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। সো ক্যাপ্টেন মোহন সিং এটাকে ফার্স্ট স্টার্ট করেছিল। বলা হয় যে ক্যাপ্টেন মোহন সিং ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অফ দ্য আজাদ হিন্দ ফৌজ, সেটাকে রিভাইভ করেছিল রাসবিহারী বোস, এবং ফাইনালি তার কমান্ডারশিপ কাকে দেওয়া হয়েছিল? সুভাষচন্দ্র বোসকে। তো সেটা কবে হয়েছিল? দ্য আনসার ইজ 1st September 1942। সবসময় মাথায় রাখবে দিস ইয়ার 1942 ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য আজাদ হিন্দ ফৌজ। এই সময় যেরকম একদিকে কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, ঠিক সেরকমই হচ্ছে আজাদ হিন্দ ফৌজ তৈরি হচ্ছে ইন সিঙ্গাপুর, ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেখান থেকে তারা তাদের জার্নি শুরু করছে টু কঙ্কার ইন্ডিয়া, এবং যাতে হচ্ছে আমরা ব্রিটিশকে ওভারথ্রো করতে পারি। সো এটা হচ্ছে মোটামুটি বলতে পারো কন্টেম্পোরারি টু ওয়ান অ্যানাদার। But the year is 1942, the date is 1st September, যখন হচ্ছে the Azad Hind Fauj was formed. Clear enough? চলো। Question number 4, the Pune Pact took place in the year. আগে একটু Pune Pact-টাকে বুঝে যাই, তারপরে we will come to the year. Pune Pact start হচ্ছে কখন না, this is a pact between whom? M.K. Gandhi, that is Mahatma Gandhi, and B.R. Ambedkar. So হয়েছিল কি না, ইন দ্য ইয়ার অফ 1932 কমিউনাল অ্যাওয়ার্ড, এই কথাটা একটুখানি মাথায় রাখবে, কমিউনাল অ্যাওয়ার্ড ইন্ট্রোডিউস হয়েছিল ইন ইন্ডিয়া ইন দ্য ইয়ার অফ 1932। কি হয়েছিল, এটা কে দিয়েছিল? র্যামসে ম্যাকডোনাল্ড আমরা সবাই বার্গার খেয়েছি, তো সেখান থেকে খুব ভালো করে আমাদের এই নামটা মাথায় থাকবে, র্যামসে ম্যাকডোনাল্ডসের বার্গার ফ্রাইজ ভেরি ফেমাস। তো র্যামসে ম্যাকডোনাল্ড তিনি ইন্ট্রোডিউস করছেন কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ডটা কি না, দলিতস বা যাদেরকে আমরা হচ্ছে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, মানে স্পেশালি শিডিউল কাস্ট বলে থাকি এখনও, দলিতসদেরকে সেপারেট ইলেক্টোরেট দেওয়া হচ্ছে, যে কারণের জন্য গান্ধী বলছে যে না, এদেরকেও যদি আমরা এখন আলাদা একটা ইলেক্টোরেট দিয়ে দিই, তাহলে যে কম্পোজিট পপুলেশন আমাদের রয়েছে উইচ কন্টেন্স এভরিওয়ান, তো সেইটা ভেঙে যাবে।
বাট বি আর আম্বেদকর হিমসেলফ নিজেই উনি একজন দলিত ক্লাসের ছিলেন, তো সেই জন্যে তিনি বুঝতে পারতেন যে দলিতদের প্রবলেমটা কী এবং এই কমিউনাল অ্যাওয়ার্ডটা কতটা তাদের জন্য ফ্রুটফুল হতো সেটা তিনি জানতেন। বাট আনফর্চুনেটলি মহাত্মা গান্ধী তখন পুনে সেন্ট্রাল জেলে তিনি রয়েছেন এবং তিনি সেখান থেকে বলছেন যে না, আমরা এই কমিউনাল অ্যাওয়ার্ডটাকে নিতে পারি না, তাহলে কি হবে, আমাদের এই কম্পোজিট পপুলেশনে একটা ডিভিশন এসে যাবে। তো সেই কারণের জন্য তিনি ফাস্টিং স্টার্ট করছেন অগেনস্ট দ্য কমিউনাল অ্যাওয়ার্ড। এবং যখন তিনি ফাস্টিং করছেন, যখন তিনি না খেয়ে জেলে রয়েছেন, অবভিয়াসলি পুরো পপুলেশন, পুরো দেশ হচ্ছে খুব টেনশনে এসে যায় এবং সেই প্রেশারটা কোথায় পড়ে, বি আর আম্বেদকরের ওপর। অ্যান্ড ফাইনালি বি আর আম্বেদকর এই পুনা প্যাক্ট সাইন করেন, যেখানে এটা ঠিক করা হয় যে চলো ঠিক আছে, আমরা সেপারেট ইলেক্টোরেট না, কিন্তু আমরা রিজার্ভেশন অফ সিট নেব, যে কারণের জন্য ফাইনালি সেপ্টেম্বর 1932-তে এই পুনা প্যাক্ট সাইন করা হয়। সো ইট ওয়াজ দ্য মান্থ অফ সেপ্টেম্বর, 24th of September, যখন আমরা দেখি যে দ্য পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন দ্য ইয়ার অফ 1932। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট কী হয়েছিল না, এই কমিউনাল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল সেটাকে নেওয়া হয়নি, আর দলিতরা তারা একটা রিজার্ভেশন অফ সিট পেল এবং সেটা হচ্ছে পপুলেশনের অনুযায়ী ডিসাইড করা হবে যে কোথায় কোন স্টেটে কতটা রিজার্ভেশন তারা পাবে। যে জিনিসটা এখনও পর্যন্ত কিন্তু আমাদের ইলেকশনসগুলোতে যখনই হয় তোমরা বুঝতে পারো যে দেয়ার আর সার্টেন রিজার্ভেশন অফ সিটস। তো এইটা হলো 1932 এর পুনা প্যাক্ট। ওকে, let's go to question number 5. 6th April 1930 is well known in the history of India because this date is associated with, আবার একটু টাইমলাইনে ফিরে যাই, ডান্ডি মার্চ কবে হচ্ছে, 1930, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, পার্টিশন অফ বেঙ্গল 1905, অ্যান্ড পার্টিশন অফ ইন্ডিয়া সবাই জানি আমরা 1947, যখন আমরা ইন্ডিপেন্ডেন্স পাচ্ছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য টাইম লাইন, যদি আমি ডেট নাও জানি, আই ডোন্ট নো এনিথিং, ভাবো তুমি কিছু পড়াশুনো করোইনি আর তোমার পেপারে এই কোয়েশ্চেনটা এসছে, যদি আমি খালি এই ইয়ারগুলো যদি জানি, সেখান থেকেও আমি এই আনসারটা দিয়ে দিতে পারবো, সেটা হলো ডান্ডি মার্চ। ঠিক আছে, তো এইটা হলো আমাদের বুদ্ধি খাটিয়ে 1930 মানেই হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দিস, বিকজ আর কোনো ইভেন্ট আমাদের 1930-তে হয়ইনি। সো ইজি আনসার। এবারে একটু বোঝা যাক যে এই ডান্ডি মার্চটা 6th এপ্রিলের সাথে কিভাবে কানেক্টেড। সো 31st of January কি হয় না, গান্ধী তখনকার যে গভর্নর জেনারেল ছিল লর্ড আরউইন, তাকে একটা চিঠি লেখে, সেখানে 11খানা তিনি ডিমান্ড লেখেন এবং তার মধ্যে একটা থাকে আমাদের সল্ট ট্যাক্স। আগেকার দিনে কি হতো, একটা সল্ট ল বলে একটা ল ছিল ব্রিটিশদের আন্ডারে, যেখানে ইন্ডিয়ানসদেরকে একটা ট্যাক্স পে করতে হতো অন নুন, সল্ট, এবং ব্রিটিশদের খালি মনোপলি ছিল অন দ্য প্রোডাকশন অফ সল্ট। সো খালি ব্রিটিশরা বা কোনো ব্রিটিশ গভর্নমেন্টের কোনো ফ্যাক্টরি বলো বা কোনো কোম্পানি বলো, খালি তারাই নুন তৈরি করতে পারতো, কোনো ইন্ডিয়ানরা নুন তৈরি করতে পারতো না। তো এইটাই ছিল আমাদের সল্ট ল। এইটাকে ভাঙার জন্য গান্ধী স্টার্টেড অফ দ্য ডান্ডি মার্চ। তার আগে তিনি 31st of Jan একটা চিঠি লেখেন আরউইনকে, সেখানে ওই 11খানা ডিমান্ড, যার মধ্যে একটা ছিল হচ্ছে সল্ট ল, সেটাকে লেখেন এবং বলেন যে 11ই মার্চ, 11th of March-এর মধ্যে যদি আমার এই 11 ডিমান্ডস যদি ফুলফিল হয়, তাহলে আই উইল লুক ফরওয়ার্ড টু আ কর্পোরেশন, আদারওয়াইজ আমি কিন্তু একটা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট স্টার্ট করব। সো এই কারণের জন্য 11th of March অ্যাজ ইট ইজ, আরউইন ভাবলো ও গান্ধী কি করে নেবে, কিছু তো করতে পারবে না, আই উইল নট ডু এনিথিং বলে সে বসে রইল। সো 12th of March, যখন আলটিমেটাম শেষ হলো, 12th of March গান্ধী স্টার্টস দ্য ডান্ডি মার্চ এবং সেখানে তিনি তার কিছু ডেলিগেটসদের সাথে, তিনি তার ডিসাইপলসদের সাথে 24 days, 24 দিনের জন্য একটা জার্নিতে যান সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি, যেটা একটা ছোট্ট ভিলেজ ইন দ্য কোস্ট অফ গুজরাট। প্রায় 240 মাইলস তারা হাঁটে অ্যান্ড ফাইনালি অন দিস ডেট 6th of April 1930 তারা ডান্ডি পৌঁছান। সো দ্য ডান্ডি মার্চ
সেই দিনকে শেষ হয়েছিল এবং সেখানে হচ্ছে তিনি ডান্ডিতে ওই কোস্টের ওখানে গিয়ে তিনি এক মুঠো নুন তুলে নিয়ে তিনি বললেন যে সল্ট ল আমি ব্রেক করলাম, এবং দ্যাট অলসো স্টার্টস আনাদার মাস মুভমেন্ট, যেটাকে আমরা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বলি। এই কোয়েশ্চেনটা তোমাদের অনেক সময় আসে যে উইচ ইনসিডেন্ট বা উইচ ইভেন্ট স্টার্টস দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, তো সেখানকার আনসার তোমাদের ডান্ডি মার্চ হয়ে যাবে। সো দ্য আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 5 হলো ডান্ডি মার্চ, যেটা হচ্ছে 1930-তে হয়েছিল বিটুইন 12th of March and 6th of April. ওকে, question number 6, the Khilafat movement was started by, ইন ইন্ডিয়াতে যদি আমরা দেখি যে এদের মধ্যে 4 জনের মধ্যে কারা হচ্ছে খিলাফত মুভমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, মোহাম্মদ আলী জিনা, ডক্টর জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমেদ আর আলী ব্রাদার্স। হোয়াট ওয়াজ দ্য খিলাফত মুভমেন্ট, এটা আগে একটু বুঝে নিই, তারপরে আমরা আনসার দিই। সো খিলাফত মুভমেন্টের স্টার্ট হয় হচ্ছে এন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আমাদের কবে থেকে কবে অবধি হয়? ওয়ার্ল্ড ওয়ার 1 আমাদের হচ্ছে 1914 to 1918। তো 1918-এ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে যায়, সেখানে দুখানা পার্টিস ছিল, একটা হচ্ছে আমাদের অ্যালাইড পাওয়ার্স আর একটা হচ্ছে সেন্ট্রাল পাওয়ার্স। তো এই অ্যালাইড পাওয়ার্সের মধ্যে হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, ইউএসএ এরা সবাই ছিল, আর সেন্ট্রাল পাওয়ার্সের মধ্যে হচ্ছে অস্ট্রিয়া হাঙ্গেরি, জার্মানি এবং আরেকজন হচ্ছে অটোমান টার্কি। সো এই যে অটোমান টার্কি যে ছিল, তার সাথে অ্যালাইড পাওয়ার্সরা, যেহেতু অ্যালাইড পাওয়ার্সরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে জিতে যায়, তো তাই জন্যে যে কোনো ওয়ার ইউরোপে কেন ইন্ডিয়াতেও যদি বলো, যে ওয়ার শেষ হয়ে যাওয়ার পরে মোস্ট অফ দ্য টাইম কি হয় না, একটা ট্রিটি সাইন হয়। আমার চ্যানেলে যারা যারা পুরনো তারা জানে যে ওয়ার শেষ হওয়া মানে একটা ট্রিটি সাইন হয়। সো ট্রিটি সাইন হয়েছিল বিটুইন দ্য অ্যালাইড পাওয়ার্স অ্যান্ড দ্য সেন্ট্রাল পাওয়ার্স। কিছু কিছু এক্সাম্পল ট্রিটি যেরকম হচ্ছে ট্রিটি অফ ভার্সাইলস, যেটা খুব ফেমাস, তার কারণ জার্মানিতে এটা হয়েছিল, এবং ট্রিটি অফ ভার্সাইলসের যা যা টার্মস অ্যান্ড কন্ডিশনস ছিল, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোই কিন্তু পরবর্তীকালে হিটলারকে পাওয়ারে নিয়ে আসবে, এবং হিটলারের কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার স্টার্ট হবে, ইন আ ওয়ে বলতে পারি। সো সেরকমই অ্যালাইড পাওয়ার্সের সাথে আর একটা ট্রিটি সাইন হয় হচ্ছে অটোমান টার্কির, এটাকে আমরা বলি ট্রিটি অফ সেভ্রা। নাও এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, তো বানানটা যদি আমরা দেখি, দিস ইজ সেভরেস, ঠিক আছে, ট্রিটি অফ সেভরাস, কিন্তু এই অবধি আমরা রাখি, এসটা সাইলেন্ট থাকে, তো সেই কারণের জন্য ইট ইজ নোন অ্যাজ ট্রিটি অফ সেভরা। তো এই ট্রিটিতে কি বলা হয় যে অটোমান টার্কি যেটা আছে, তার যে পলিটিক্যাল আর রিলিজিয়ান যে হেড, যে ক্যালিফ যাকে আমরা বলি বা খলিফা বলি, তার পথটাকে সরিয়ে দেওয়া হবে, তার পোস্টটাকে সরিয়ে দেওয়া হবে। তো দ্যাট মেন্ট কি পুরো মুসলিম কমিউনিটির একটা হিউমিলিয়েশন। তো সেই জন্যে আমরা দেখি যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড মুসলিমসরা প্রোটেস্ট করতে আরম্ভ করে। সেই প্রোটেস্টটাই হচ্ছে আমাদের ইন্ডিয়াতেও হয় ইন দ্য মুসলিম কমিউনিটি, এবং সেটা কারা করেছিল? আলী ব্রাদার্সরা। তো আমাদের আনসার হচ্ছে অপশন নম্বর ডি, আলী ব্রাদার্স, যাদের মধ্যে হচ্ছে শওকত আলী আর মোহাম্মদ আলী, এরা দুজনকে মিলিয়ে হচ্ছে আমাদের আলী ব্রাদার্স। সো শওকত আলী অ্যান্ড মোহাম্মদ আলী, এদের দুজনকে মিলিয়ে হচ্ছে আমাদের আলী ব্রাদার্স, যারা হচ্ছে এই খিলাফত মুভমেন্ট আমাদের এখানে স্টার্ট করেছিল। এবং গান্ধী বলে দিস ইজ ওয়ান অফ মাই লাইফ টাইম অপরচুনিটি, যে কারণের জন্য পরবর্তীকালে খিলাফত মুভমেন্টটাকে নন কোঅপারেশন মুভমেন্টের সাথে তিনি যোগ করে দিয়েছিলেন, হিন্দু মুসলিম ইউনিটি যাতে হয়। সো দ্যাট ইজ দ্য রিজন খিলাফত নন কোঅপারেশন মুভমেন্ট 1920-তে স্টার্ট হয় ইন ইন্ডিয়া। Question number 7. Which leader died on the day the non-cooperation movement was launched in 1920? So 1920-তে 1st of August আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট হচ্ছে লঞ্চ হয়েছিল। সো সেই দিনে কে মারা গেছিল? অপশনস: বাল গঙ্গাধর তিলক, পি সীতারামাইয়া, লালা লাজপত রায় এবং শ্রী রাজা গোপালাচারী। আমাদের আনসার কি হবে না বাল গঙ্গাধর তিলক, তিনি হচ্ছেন
1st of August 1920, যেদিনকে আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট লঞ্চ হয় সেই দিনকেই তিনি মারা গেছেন। বিকজ দেখো লালা লাজপত রায় পরবর্তীকালে সাইমন কমিশন যখন আসছে 1928-এ তখন মারা যাচ্ছে। শ্রী রাজাগোপালাচারী আমরা পরেও তাকে দেখেছি, পি সীতারামাইয়াকেও আমরা পরে পার্টিসিপেট করতে দেখেছি ন্যাশনাল মুভমেন্টে, তো সেটা হতে পারে না। সো আমাদের আনসার হবে কি না বাল গঙ্গাধর তিলক। কোয়েশ্চেন নাম্বার 8, হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া হরিজন সমাজ? এই আনসারটা যদি কেউ নাও জানে একটা কথা খালি মনে রাখবে, এটা হচ্ছে হরিজন। হরিজন কথাটা ফার্স্ট কে ব্যবহার করতো মহাত্মা গান্ধী, ঠিক আছে? সো তিনি বলতেন যে যে দলিত যারা তারা হচ্ছে হরিজন, মানে হচ্ছে হরির মানে কি বলবো সন্তান, চিলড্রেন অফ হরি। তো সেই কারণের জন্য তাদেরকে হরিজন বলা হতো। তো যদি সেই আইডিয়াটাই তোমরা খালি লাগাও তাহলে তোমরা আনসার পেয়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ ডি এম কে গান্ধী, উইচ ইজ অ্যাকচুয়ালি দ্য আনসার। যে অল ইন্ডিয়া হরিজন সমাজ ওয়াজ স্টার্টেড বাই মহাত্মা গান্ধী, এবং সেটা কেন স্টার্ট করা হয়েছিল? যাতে হরিজন বা যাদেরকে আমরা দলিতস বলি তাদেরকে আপলিফট করা যেতে পারে, তাদেরকে আরও বেশি পাওয়ার দেয়া যেতে পারে। তো এই কারণের জন্য তিনি এটাকে স্টার্ট করেছিলেন কবে? 1932-তে স্টার্ট করেছিলেন ইন বম্বে। আমি খালি ছোট করে এইটুকানি লিখিয়ে রাখলাম, 1932 ইন বম্বে এইটাকে স্টার্ট করা হয়েছিল। ডান, লেটস মুভ টু কোয়েশ্চেন নাম্বার 9. Who founded Ghadar Party in 1913 and where? 1913 is supposed to be the period of the revolutionaries. আমরা যদি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি দেখো, মডার্ন হিস্ট্রি দেখো, তাহলে কিছু কিছু ভাগ আছে, যেরকম হচ্ছে 1885 to 1905 এই সময়টাকে আমরা মডারেট ফেজ বলি। নেক্সট 1905 থেকে 1915 এই সময়টাকে আমরা র্যাডিক্যাল ফেজ বলি। এবং এই সময়টাতে র্যাডিক্যালসদের ছাড়াও কিছু রেভলিউশনারিজরা আসে, যারা হচ্ছে এটাই ভাবে যে ব্রিটিশদেরকে বোঝানোর জন্য ব্রিটিশদের পথই নিতে হবে। সো ভায়োলেন্স ইজ দ্য কল অফ দ্য ডে। তো এইখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে গদর পার্টি কে স্টার্ট করেছিল? লালা হরদয়াল। এবং তিনি কোথায় স্টার্ট করেছিলেন গদর পার্টি? ইন আমেরিকা। যদিও বা পরবর্তীকালে এই গদর পার্টির সাথে আরেকজন, দ্যাট ইজ ভগৎ সিং, ওয়াজ অলসো অ্যাসোসিয়েটেড, কিন্তু ফাউন্ডার যেহেতু বলেছে, ইট ওয়াজ ফাউন্ডেড বাই লালা হরদয়াল ইন আমেরিকা। কেন? যাতে এই ইন্ডিয়ান যে ন্যাশনাল মুভমেন্টটা যেটা চলছে সেটা যাতে বাইরেও লোকে জানতে পারে, এবং তারা ওখান থেকে অপারেট করতেন রেভলিউশনারি আইডিয়াজ। ইনফ্যাক্ট তাদের একটা নিউজ পেপারও ছিল দ্য গদর বলে, যেখানে তারা এই রেভলিউশনারি আইডিয়াজ আর রেভলিউশনারি অ্যাক্টিভিটিসগুলোকে আরও বেশিভাবে ডিসকাস করতেন। সো দিস ইজ দ্য গদর পার্টি অফ 1913 স্টার্টেড বাই লালা হরদয়াল ইন আমেরিকা। আশা করছি সো ফার থিংস আর গুড, ইজি, আমরা জানি মোটামুটি, এবং এইগুলো কিন্তু হেল্পফুল হবে, ছোট ছোট কোয়েশ্চেন্স হেল্পফুল। কোয়েশ্চেন নাম্বার 10, when was the first Independence Day celebrated in India? First Independence Day, ঠিক আছে? সো আমাদের অপশনস হচ্ছে 26th of January 1930, 2nd January 1930, 31st October 1929 and 8th December 1930. এইটার অপশনসগুলো বোঝার আগে আমরা একটুখানি চলে যাই লাহোর সেশন অফ 1929। এখানে কি হয়েছিল? পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়া হয়েছিল ইন দ্য লাহোর সেশন অফ 29, যেখানে জওহরলাল নেহেরু হচ্ছে আমাদের প্রিসাইডিং অফিসার বা প্রিসাইডিং লিডার ছিল, রাইট? তো লাহোর সেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়া হয়েছিল, যেখানে কি ঠিক করা হয়েছিল যে 26th of January এবার থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে হবে। সো যেহেতু পূর্ণ স্বরাজ রেজলিউশন 1929-এ নেওয়া হয়েছে, সো নেক্সট ইয়ার থেকে যদি 26th of January আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে যদি সেলিব্রেট হয়, তাহলে সেটা কোন ইয়ার হবে? 1930। সো 26th of January 1930 ইজ সাপোজ টু বি আওয়ার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে, যেদিনকে
এদিকে ট্রাই কালার ফ্ল্যাগও হোয়েস্ট করা হয়েছিল অন দ্য ব্যাঙ্ক অফ রিভার রাভি বাই জওহরলাল নেহেরু, এবং পরবর্তীকালে এই ডেটটাকেই কিন্তু আবার আমরা আমাদের রিপাবলিক ডে হিসাবেও পাই। কোয়েশ্চেন নাম্বার 11, হু লেড দ্য বারদৌলি মুভমেন্ট? বারদৌলি কোথায়? বারদৌলি হচ্ছে গুজরাটে, এবং এই বারদৌলি মুভমেন্ট কখন হয়েছিল? ইন দ্য ইয়ার অফ 1928। তো মাথায় রাখবে বারদৌলি মুভমেন্টের জন্য একজন মানুষ তিনি কিন্তু ন্যাশনাল মুভমেন্টের খুব পপুলার একটা ফেস হয়ে গেছিলেন, অ্যান্ড দ্যাট ইজ নন আদার দ্যান বল্লভভাই পটেল। সো সর্দার বল্লভভাই পটেল লেড দ্য বারদৌলি মুভমেন্ট। কবে? ইন দ্য ইয়ার অফ 1928। কি হয়েছিল না, গুজরাটে সেই সময় 1920s-এ বেশ খুব খারাপ হারভেস্ট হচ্ছিল, ফেমিন টাইপের মানে খরা টাইপের সিচুয়েশন হয়ে গেছিলো, কিন্তু কি না ফার্মার্সদেরকে তখনও ট্যাক্স পে করতে হতো। ইনফ্যাক্ট তখন হঠাৎ করে গভর্নমেন্ট একটা ট্যাক্স বাড়িয়ে দেয়, বেশ অনেকটা ট্যাক্স বাড়িয়ে দেয়। তো তাই জন্যে ফার্মার্সরা চিঠি লেখে এবং সেখানে সর্দার বল্লভভাই পটেল যায় এবং তাদেরকে হেল্প করেন, এবং ফাইনালি থ্রু আ সত্যাগ্রহ তাদের ডিমান্ডসগুলো ফুলফিল হয়, একটা রিডাকশন ইন ট্যাক্স হয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট যেটা হয়েছিল সেটা হচ্ছে সর্দার বল্লভভাই পটেলের, যে হচ্ছে পপুলার ফিগার হিসাবে দেখা দিয়েছিল। ইনফ্যাক্ট মহাত্মা গান্ধীও কিন্তু এই সত্যাগ্রহতে হেল্প করেছিল, বাট ইট ওয়াজ লেড বাই দ্য বারদৌলি মুভমেন্ট ওয়াজ লেড বাই সর্দার বল্লভভাই পটেল। এটা হলো আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 12, হু ফাউন্ডেড দ্য খুদাই খিদমতগার পার্টি? এই খুদাই খিদমতগার, এই কথাটার মানে হচ্ছে সার্ভেন্টস অফ গড। এদেরকে আরেকটা কথায় আমরা রেড শার্টসও বলি, এইটাও তোমরা একটু জেনে রাখো যদি কখনো কোনো কোয়েশ্চেন আসে। সো খুদাই খিদমতগার, এদেরকে আমরা রেড শার্টস বলি, তার কারণ ওরা রেড শার্ট পরে হচ্ছে কাজগুলো করতো। তাদেরকে আমরা দেখি কখন না, ইন দ্য ইয়ার অফ 1929 অ্যান্ড 1930, স্পেশালি ইন 1930 যখন সল্ট সত্যাগ্রহ হচ্ছে, তখন তারা এই সল্ট সত্যাগ্রহটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। কোথায় না, ইন দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, এবং এটাকে স্টার্ট কে করেছিল? আমাদের অপশন নাম্বার বি, খান আব্দুল গফর খান। তাকে আমরা আরেক কথায় কি বলি না, ফ্রন্টিয়ার গান্ধী বলি, তার কারণ তিনি হচ্ছে গান্ধীর ওই সল্ট মার্চ বা ডান্ডি মার্চে যেটা স্টার্ট হয়েছিল সল্ট সত্যাগ্রহ, সেটাকেই আরও আগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইন দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। তো সেই কারণের জন্য তার যে পার্টি মেম্বার্স যারা ছিল তাদেরকে আমরা খুদাই খিদমতগার বলি বা রেড শার্টস বলি। সো আমাদের আনসার হলো অপশন নাম্বার বি, খান আব্দুল গফর খান। তিনি হচ্ছেন এই পার্টিটাকে স্টার্ট করেছিলেন। ইন দ্য ইয়ার অফ 1929 এটা স্টার্ট হচ্ছে। এনাদেরকে আমরা কাজে দেখছি 1930-তে ডিউরিং দ্য সল্ট সত্যাগ্রহ। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13, হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? এই কোয়েশ্চেনটার দু রকম ভার্সন হয়। একটা হচ্ছে হু ওয়াজ দ্য ফার্স্ট উমেন প্রেসিডেন্ট, সো শি মাইট নট বি ইন্ডিয়ান অলসো, ইন্ডিয়ান না হলেও চলবে, এনি উমেন প্রেসিডেন্ট। আর আরেকটা হয় হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের জন্য আমাদের আনসার হবে কি, ফার্স্ট উমেন প্রেসিডেন্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে অপশন এ, অ্যানি বেসান্ত। তার কারণ তিনি হচ্ছেন একটা আইরিশ লেডি ছিল, তিনি আয়ারল্যান্ড থেকে এসেছিলেন, তো তিনি ইন্ডিয়ান তো নয়, কিন্তু তিনি 1917-এ আমাদের প্রেসিডেন্টশিপ পেয়েছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন। তো তাই জন্যে ফার্স্ট উমেন প্রেসিডেন্ট হচ্ছে অ্যানি বেসান্ত। হলো, এবার যদি তোমাদের কোয়েশ্চেন আসতো ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট, তখন কিন্তু আমরা কি বলতাম, সরোজিনী নাইডু, যিনি হচ্ছেন 1925-এ এই প্রেসিডেন্টশিপটা পান। তো এই কারণের জন্য যদি ইন্ডিয়ান বলা হয় তাহলে হচ্ছে সরোজিনী নাইডুকে ধরবো, আর যদি আমরা খালি উমেন প্রেসিডেন্ট পাই তাহলে হচ্ছে অ্যানি বেসান্তকে বলবো। সো 1917 আর এটা হয়ে গেল আমাদের 1925। এছাড়াও যদি আরও দুজনকে আমরা দেখি, অরুণা আসফ আলী, এনাকে আমরা 1942-তে পাই, যদিও বা তিনি কোনো প্রেসিডেন্ট হন না,
তিনি হচ্ছেন কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করেন। তিনি ট্রাই কালার ফ্ল্যাগ বম্বেতে হোয়েস্ট করেছিলেন 1942-তে যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট হচ্ছে। তো এনাকে অনেক সময় হিরোইন অফ 1942 মুভমেন্ট বলা হয় বা গ্র্যান্ড ওল্ড লেডি বলা হয়, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো বা এই নামগুলো একটুখানি মাথায় রেখো। অরুণা আসফ আলীকে গ্র্যান্ড ওল্ড লেডিও বলা হয় বা হচ্ছে হিরোইন অফ 1942 মুভমেন্টও বলা হয়। এবং যদি আমরা বিজয়লক্ষ্মী পণ্ডিতের কথা বলি, তাকে আমরা ফার্স্ট ক্যাবিনেট মানে ফার্স্ট উমেন ইন দ্য ক্যাবিনেট দেখি 1937-এ। তার ক্যাবিনেটে তিনি একটা পোস্ট পেয়েছিলেন, প্রি ইন্ডিপেন্ডেন্সের সময় পেয়েছিলেন, এবং পরবর্তীকালে ইউএনও জেনারেল অ্যাসেম্বলির ফার্স্ট উমেন প্রেসিডেন্ট কিন্তু তিনি ছিলেন। সো দ্যাট ওয়াজ বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো আমাদের আনসার ফর দ্য কোয়েশ্চেন ইজ অ্যানি বেসান্ত, যে হচ্ছে ফার্স্ট উমেন প্রেসিডেন্ট ফর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস or in the Indian National Congress's session. Next question, question number 14. The Indian National Congress represented the views of the microscopic minority in India. এখানে এই কথাটা একটু বুঝতে হবে। মাইক্রোস্কোপিক মাইনরিটি মানে কি? খুব ছোট শতাংশ কিছু মানুষের ভিউজগুলোকে তারা তুলে ধরে, এটাই বলতে চেয়েছে। তো এইটা কে বলেছিল? সেই সময়কার যে গভর্নর ছিল সেটা হচ্ছে লর্ড ডাফরিন। সো লর্ড ডাফরিন হচ্ছে তখনকার গভর্নর ছিল, তখন মানে হচ্ছে 1885-এর কথা বলছি আমি। তখন লর্ড ডাফরিন গভর্নর জেনারেল ছিল। তো তিনি এই কথাটা বলেছিলেন। তার কারণ হচ্ছে কংগ্রেস ইনিশিয়ালি কিন্তু ওই এডুকেটেড এলিট পিপলরা ছিল, যারা হচ্ছে খুব কম শতাংশ কিছু মানুষ ছিল পপুলেশনে। এই কারণের জন্য তিনি এই উক্তিটা করেছিলেন। এখান থেকে তোমরা আরেকটা যেটা কোয়েশ্চেনের আনসার পেয়ে গেলে, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল ডিউরিং দ্য ফর্মেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, সেটাও কিন্তু লর্ড ডাফরিন। Okay, let's move to the next question. Question number 15. At which session of the Indian National Congress was Vande Mataram sung for the first time? আমরা সবাই জানি বন্দে মাতরম আমাদেরকে কে দিয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং সেটাকে ফার্স্ট টাইম কে গেয়েছিল? আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিল। তো এবারে যদি কোয়েশ্চেনে ফেরা যায়, তাহলে কোন ন্যাশনাল কংগ্রেসের সেশনে এটা ফার্স্ট গাওয়া হয়েছিল? অপশন রয়েছে 1920, 1906, 1896 আর একটা হচ্ছে 1922। দেখো অপশনগুলো থেকে এটা তোমরা বুঝতে পেরে যাবে। সেটা হচ্ছে 1896-এর সেশনে আমরা ফার্স্ট টাইম বন্দে মাতরম পাই। এই সেশনটা হচ্ছে ক্যালকাটাতে হয়েছিল। তো সেখানে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম বন্দে মাতরম গাওয়া হয়েছিল। সো আমাদের আনসার ফর কোয়েশ্চেন নাম্বার 15 হচ্ছে 1896-এর সেশন, যেটা হচ্ছে ক্যালকাটাতে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেনে যদি যাই, ইন উইচ সেশন ডিড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিক্লেয়ার পূর্ণ স্বরাজ অর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স? এই জিনিসটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। সো আমি ডাইরেক্টলি এই আনসারে যাচ্ছি। ইন দ্য লাহোর সেশন অফ 1929, যেখানে জওয়াহরলাল নেহরু প্রিসাইড করেছিল। এবং আমরা দেখি যে ফর দ্য ফার্স্ট টাইম আমরা পূর্ণ স্বরাজ রেজলিউশন নিচ্ছি। এরপর থেকে 26 জানুয়ারি আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সেলিব্রেট করবো। সো 26 জানুয়ারি 1930, তাই জন্য আমরা ওই আনসারটা দিয়েছিলাম অ্যাজ আওয়ার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে। ট্রাইকালার ফ্ল্যাগ হোয়েস্ট করা হয়েছিল অন দ্য ব্যাঙ্কস অফ রিভার রবি, এবং লাহোরের সেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশন নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, আর একটা খুব 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 ইজি কোয়েশ্চেন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড বাই। সো এই কোয়েশ্চেনটা বা যদি কেউ জিজ্ঞেস করে হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, দুটোর আনসারই সেম হবে। সেটা হচ্ছে আমাদের অপশন এ, অ্যালান অক্টেভিয়ান হিউম, এ ও হিউম। এবং ইনি আমাদেরকে 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দিয়েছিলেন। যদিও বা তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে এই জাস্ট এই কনসেপ্টটা একটু মাথায় রেখো, সেফটি ভালভ হিসাবে ধরতেন। ঠিক আছে? তো সেফটি ভালভ হিসাবে ধরতেন, যাতে কি না কংগ্রেস হচ্ছে মানুষের একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে এবং সেখানেই মানুষেরা সব তাদের প্রবলেমসগুলোকে বলবে। সো সেফটি ভালভ হিসাবে কংগ্রেস ওয়াজ ফাউন্ড ইন দ্য ইয়ার অফ 1885 from
বা being the brainchild of Alan Octavian Hume or A.O. Hume. Question number 18. Which phase is considered to be the liberal phase of Indian National Congress? এই লিবারালের আরেকটা মানে হচ্ছে মডারেট ফেজ। তো আমি একটু আগেই তোমাদেরকে এটা বলেছিলাম যে 1885 থেকে 1905 এইটাকে আমরা আমাদের মডারেট ফেজ বলি। তারপরে 1905 থেকে 1915 আমাদের র্যাডিক্যাল ফেজ, এটাকে আমরা আমাদের র্যাডিক্যাল ফেজ বলি। আর হচ্ছে 1915 থেকে 1947 পর্যন্ত গান্ধিয়ান এরা হয় আমাদের, ঠিক আছে। সো তাহলে আমাদের এখানের আনসার তাহলে কি হয়ে যাবে? অপশন নাম্বার বি, যেটা হচ্ছে 1885 টু 1905, যেটাকে আমরা লিবারাল বা মডারেট ফেজ বলি। এবং এটাকে কেন আমরা লিবারাল বা মডারেট ফেজ বলি? তার কারণ এদের যে মেথডসগুলো ছিল সেগুলো খুব লিবারাল মেথড। কনস্টিটিউশনাল রিপোর্টস বানাবো, কনস্টিটিউশনাল অ্যাজিটেশনস বা ধরো রিকোয়েস্ট করব, পিটিশনস ফাইল করব, এরকমভাবে তারা হচ্ছে নিজেদের ডিমান্ডসগুলোকে ফুলফিল করার চেষ্টা করতো। সো দে আর ভেরি লিবারাল। ইনফ্যাক্ট তারা অ্যাকচুয়ালি ব্রিটিশের যে সেন্স অফ জাস্টিস তার উপরে বিশ্বাস করতো। দে হ্যাড হোপ ইন ব্রিটিশ। তো এই কারণের জন্য এটাকে আমরা লিবারাল বা মডারেট ফেজ বলি। আই হোপ আমরা সবাই এখনো উই আর ওকে উইথ দ্য কোয়েশ্চেন্স, পাচ্ছি আমরা কোয়েশ্চেন্সগুলোকে সলভ করতে। খুব ইজি একটা সেট বানিয়েছি আমি। নেক্সট ডে আবার আরেকটু লেভেল আপ করব সো দ্যাট ওই মোটিভেশন ইজ মেনটেন্ড। ওয়াই ডিড রবীন্দ্রনাথ টেগোর রিফিউজ নাইটহুড? আমাদের কোয়েশ্চেন নাম্বার 19 হচ্ছে ওয়াই ডিড রবীন্দ্রনাথ টেগোর রিফিউজ নাইটহুড? অপশনস: ডিউ টু পার্টিশন অফ বেঙ্গল, ইন প্রোটেস্ট অফ জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার, withdrawal of non-cooperation movement, in protest of Alipur conspiracy case. এই ইয়ারটা যদি আমরা জানি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমরা কোন সময়ের কথা বলছি। সো উই আর বেসিক্যালি ইন 1919, যে সময় একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে প্রোটেস্ট অফ জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। সো নাইটহুড রবীন্দ্রনাথ ঠাকুর প্রোটেস্ট অফ জালিয়ানওয়ালা বাগ হিসাবে, জালিয়ানওয়ালা বাগে যে ম্যাসাকারটা হয়েছিল আমরা সবাই জানি কবে হয়েছিল, 13th of April 1919 এটা হয়েছিল। এবং এইটার কারণে হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড তিনি ত্যাগ করেছিলেন। ইনফ্যাক্ট মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ বলে একটা অনার পেয়েছিলেন তার সাউথ আফ্রিকাতে তিনি যা যা কাজ করেছিলেন সেটার জন্য, সেইটাও তিনি কিন্তু ত্যাগ করেছিলেন অ্যাজ আ প্রোটেস্ট অফ দ্য জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকার। সো আমাদের আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। তাড়াতাড়ি 20তে যাওয়া যাক। দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার। ক্যাবিনেট মিশন লর্ড ওয়েভেলের সময় এসছিল। এবং কেন এসছিল ক্যাবিনেট মিশন প্ল্যান? এই কারণের জন্য এসছিল যাতে ট্রান্সফার অফ পাওয়ার, আমরা ইন্ডিপেন্ডেন্স পেতে চলেছি, সো ট্রান্সফার অফ পাওয়ার যাতে কিভাবে হয় ফ্রম ব্রিটিশ টু দ্য ইন্ডিয়ান লিডার্স, সেই জিনিসটাকে ডিসকাস করার জন্য ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল। এবং একটা হোল ইন্ডিয়ার কথা বলেছিল, যে মোহাম্মদ আলী জিন্নাহ যে 2 নেশন থিওরি যেটা দিয়েছিল যে ইন্ডিয়া আর পাকিস্তান তৈরি করা হবে, সেইটার কথা কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যানে বলা হয়নি। সো ক্যাবিনেট মিশন প্ল্যান যদি ট্রান্সফার অফ পাওয়ারের কথা যদি ডিসকাস করে তাহলে কোন বছরে আসতে পারে? আমাদের অপশনস রয়েছে 1946, 1945, 1942, 1940। যদি আমরা একটু আমাদের মাথা লাগাই, 1947-এ আমরা ইন্ডিপেন্ডেন্স পাচ্ছি, আর এই প্ল্যান হচ্ছে কি করবে, ট্রান্সফার অফ পাওয়ারের ব্যাপারে কথা বলছে। সো নিয়ারেস্ট ইয়ার টু 1947 হচ্ছে কি 1946, ঠিক আছে। তো এই কারণের জন্য আমাদের আনসার নট এই কারণ, বাট ক্যাবিনেট মিশন প্ল্যান কেম ইন দ্য ইয়ার অফ 1946 ইন ইন্ডিয়া in order to discuss about the transfer of power. Next question ta ekটু related to the cabinet mission plan. Which day was declared as the direct action day by the Muslim League? এই direct action day কাকে বলে না,
ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ এলো এবং সেখানে সব কিছু ডিসকাশন হলো যে কিভাবে ট্রান্সফার অফ পাওয়ার হবে, ব্রিটিশরা ছেড়ে চলে যাবে, ইন্ডিয়ান লিডার্সরা টেক ওভার করবে ইন্ডিয়াকে। বাট এতদিন ধরে মুসলিম লীগ এবং স্পেশালি মোহাম্মদ আলী জিন্নাহ যেটা চাইছিল সেটা হচ্ছে দ্য ফরমেশন অফ আ মুসলিম কান্ট্রি পাকিস্তান, সেটার ব্যাপারে কোনো কথা বলল না। সো দে ওয়ার ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং এই কারণের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ ঠিক করলো যে না, আমাদেরকে আর একটা লেভেল আপ করতে হবে, একটা পুশ দিতে হবে গভর্নমেন্টকে যাতে তারা আমাদেরকে আরও সিরিয়াসলি নেয়। এবং এই কারণের জন্য তিনি এই ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করলেন। কবে না, দ্যাট ওয়াজ অন 16th of August 1946। এটাকে সবচেয়ে ইজি মাথায় রাখার জন্য হচ্ছে 1946টা ইয়ারটা মাথায় রাখো। 15th August আমরা ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম, তার ঠিক একদিন পর। সো 16th of August 1946 হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন প্ল্যান ডে, যেখানে হচ্ছে বিভিন্ন যেখানে মুসলিমরা মেজরিটিতে ছিল যে প্রভিন্সগুলোতে, সেখানে হচ্ছে কমিউনাল রাইটস স্টার্ট হয় এবং প্রচণ্ড প্রবলেম শুরু হয়, স্পেশালি হচ্ছে বেঙ্গল আর ওদিকে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, যেগুলো পরবর্তীকালে ভাগ হয় আর তারপরে ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান তৈরি হয়। ওকে, সো আমাদের আনসার হয়ে গেল 16th of August 1946, যেটাকে আমরা ডাইরেক্ট অ্যাকশন ডে বলি। নেক্সট কোয়েশ্চেন আবার খুব ইজি একটা কোয়েশ্চেন। পার্টি which was founded by সুভাষ চন্দ্র বোস was, চোখ বন্ধ করে আমরা জানি দ্য আনসার ইজ ডি, ফরওয়ার্ড ব্লক। 1939-এ এটা তৈরি হচ্ছে এবং তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1939-এ এই ফরওয়ার্ড ব্লককে তৈরি করছেন। ওকে, সো ইন দ্য ইয়ার অফ 1939 we have the forward block, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস তৈরি করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, which important event immediately preceded the Jallianwala Bagh massacre? এই ওয়ার্ডটাকে একটুখানি খালি মাথায় রাখবে। preceded মানে হচ্ছে আগে, জালিয়ানওয়ালা বাগের আগে কি হয়েছিল, আর যদি বলে সাকসিডেড তার মানে হচ্ছে পরে কি হয়েছিল। তো জালিয়ানওয়ালা বাগ তার আগে কি হচ্ছে, একটা হচ্ছে কমিউনাল অ্যাওয়ার্ড। কমিউনাল অ্যাওয়ার্ড আমরা একটু আগে পড়লাম, এসছিল হচ্ছে 1932-তে, তাহলে এটা তো হতে পারে না। সাইমন কমিশন আসছে হচ্ছে 1928-এ, তখন জালিয়ানওয়ালা বাগ কবে হয়েছিল, 1919-এ। সো এটার আশেপাশে আমাদেরকে খুঁজতে হবে। নন কর্পোরেশন মুভমেন্ট কবে হচ্ছে, 1920। এইখানে যদি প্রিসিডেডের জায়গায় যদি সাকসিডেড হতো তাহলে তোমাদের অপশন নাম্বার সি হয়ে যেত, নন কর্পোরেশন মুভমেন্ট। তখন জালিয়ানওয়ালা বাগ কিন্তু নন কর্পোরেশন মুভমেন্টটাকে কল করার একটা রিজন ছিল, তো তাই জন্য যদি ওটা সাকসিডেড হতো তাহলে আমাদের আনসার নন কর্পোরেশন মুভমেন্ট হয়ে যেত। কিন্তু এখানে কি বলেছে, প্রিসিডেড মানে হচ্ছে জালিয়ানওয়ালা বাগের আগে কি হয়েছিল, আগে হয়েছিল হচ্ছে রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, এইটা এপ্রিলে হয়েছিল জালিয়ানওয়ালা বাগ, 13th এপ্রিল, আর আমাদের রাওলাট অ্যাক্ট হচ্ছে মার্চে এসেছিল, মার্চ 1919, এবং সেই কারণের জন্য আমরা বলছি যে রাওলাট অ্যাক্ট হচ্ছে জালিয়ানওয়ালা বাগের আগের একটা ইনসিডেন্ট। ক্লিয়ার? সো আমাদের অপশন ডি হলো আনসার। Question number 24. The boundary between India and Pakistan was demarcated by. The answer is Sir Cyril Radcliffe, এবং এইটার নাম হচ্ছে র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন যেটা হচ্ছে অগস্ট 1946-এ তিনি করেন। স্টার্ট হয় রান অফ কাচ, যেটা গুজরাটে রয়েছে, টু দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। এই যে লাইনটা তিনি ড্র করেছিলেন এটাকে র্যাডক্লিফ লাইন বলে, যেটা ইন্ডিয়া আর পাকিস্তানের ওই বর্ডারটা তৈরি হলো। এবং ডক্টর সিরিল র্যাডক্লিফ স্যার সিরিল র্যাডক্লিফ কে ছিলেন, তিনি একজন হচ্ছে ল মেম্বার ছিলেন অফ ব্রিটেন। তো তিনি এই লাইনটাকে তৈরি করেছিলেন, যেটাকে আমরা র্যাডক্লিফ লাইন বলি, আর এটা হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তানকে ডিমার্কেট করে, মানে আলাদা করে। অ্যান্ড আওয়ার লাস্ট কোয়েশ্চেন ফ্রম সেট নাম্বার 1, the immediate cause for the launching of non-cooperation movement was the, এবারে এই জায়গাগুলো যদি তুমি দেখো, আবার আমরা যদি কজেস অফ দ্য নন কর্পোরেশন মুভমেন্টে যদি যাই, এই সবকটাই আমরা পাবো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছিল, জালিয়ানওয়ালা বাগ হয়েছিল, রাওলাট অ্যাক্ট হয়েছিল, কিন্তু
ইমিডিয়েট কোনটা হয়েছিল? দ্য খিলাফত রং বা দ্য খিলাফত ইস্যু। খিলাফত ইস্যু হওয়াতে গান্ধী কি পেয়েছিল? একটা ওয়ে পেয়েছিল টু জয়েন হিন্দুজ অ্যান্ড মুসলিমস টুগেদার, আর তারপরেই নন কপারেশন মুভমেন্ট কল করা হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1920। সো আমাদের আনসার হচ্ছে খিলাফত রং বা খিলাফত ইস্যু, সেটাই ছিল হচ্ছে ইমিডিয়েট কজ ফর লঞ্চিং দ্য নন কপারেশন মুভমেন্ট। So with this, the first set of history previous year questions and revision is done. Hopefully আমরা আনসার্স দিতে পেরেছি, খুব ইজি কিছু কোয়েশ্চেন্স ছিল, অ্যান্ড আই হোপ একটা ভালো তোমাদের রিভিশন হয়েছে। যদি ভিডিওসগুলো পছন্দ হয় প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্টসে বলো যে তোমাদের কি কি ভিউজ আছে, আরও কি করলে তোমাদের সুবিধা হবে, সো দ্যাট আমরা সেই হিসাবে ভিডিওসগুলো বানাতে পারি। এবং আমাদের চ্যানেলের ভিডিওসগুলোতে যদি তোমরা যাও, বিভিন্ন সাবজেক্টের এরকম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো রয়েছে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে টু প্রিপেয়ার। তার কারণ জিকে এবং স্পেশালি হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অ্যান্ড আদার সাবজেক্টস এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে নোটিফিকেশনস পাও তোমরা, আর আরও ভালো করে প্রিপেয়ার করতে পারো। সো অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ।